বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজ সকালের ভিডিওতে আমি বলেছিলাম যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন লালকেল্লায় দাঁড়িয়ে ভাষণ দেবেন তখন তাকে একবার হলেও রাহুল গান্ধীকেই মনে করতে হবে। রাহুল গান্ধীকে মনে করেছেন কি করেননি সেটা আমরা এখনই তার অন্তর্যামী হয়ে জানতে পারিনি ঠিকই, কিন্তু একটা বিষয় পরিষ্কার, রাহুল গান্ধীর ভয় নরেন্দ্র মোদীকে তাড়া করে বেড়াচ্ছে। কেন তাড়া করে বেড়াচ্ছে তার ব্যাখ্যা আমরা দেব। আর আজ দুপুরবেলা টুইটারে ভারতবর্ষের অন্যতম প্রবীণ সাংবাদিক শ্রবণ গর্গ এর টুইট করেছেন। সেই টুইটে রাহুল গান্ধী, আজকে দিল্লিতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং সেখানে কংগ্রেস পার্টি অফিসের সামনে জাতীয় পতাকা তোলার সময় সবাই যখন ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে এবং কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গেকেও ছাতা ধরে আছেন তার সিকিউরিটির লোকেরা, রাহুল গান্ধী তখন একা দাঁড়িয়ে জলে ভিজছেন, অর্থাৎ বৃষ্টিতে ভিজছেন, দাঁড়িয়ে আছেন। এই ছবিটা টুইট করে সাংবাদিক শ্রবণ গর্গ দেখেছেন ১৪০ কোটি ভারতবাসীর আশা ভরসার প্রতীক রাহুল গান্ধী। তাহলে কি এখন নরেন্দ্র মোদী যখন লালকেল্লায় ভাষণ দিচ্ছেন ঠিক কিছুক্ষণ পরেই কংগ্রেসের এআইসিসির দপ্তরে এই জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে যে ছবি ভাইরাল হয়েছে রাহুলের, সেই ছবিতে কি একটা জিনিস স্পষ্টভাবে ধরা পড়েছে, এখন আর নরেন্দ্র মোদী নয়, এখন ফোকাস রাহুল গান্ধী। মানুষের আস্থা এবং বিশ্বাসের প্রতীক হয়ে রাহুল গান্ধী বিরাজ করতে চলেছেন। এটা আজকে এক প্রবীণ সাংবাদিকের এই টুইট থেকে এটা স্পষ্ট হয়ে প্রতীয়মান হচ্ছে। আমরা যে কথাটা বলছিলাম যে লালকেল্লার ভাষণে নরেন্দ্র মোদীকে রাহুল গান্ধী তাড়া করে ফেরাচ্ছিলেন। আচ্ছা, আপনারা দেখবেন যে রাহুল গান্ধী একটা কথা প্রায় বলেন, কি বলেন, যে আমি যে কাজটা বলি সে কাজটা করে দেখিয়ে দিই। রাহুল গান্ধী, আপনাদের মনে আছে যে গব্বর সিং ট্যাক্স, যেটা নাম দিয়েছেন রাহুল গান্ধী, গব্বর সিং ট্যাক্স, জিএসটি, এই জিএসটি ট্যাক্স নিয়ে রাহুল গান্ধী বলেছিলেন এই গব্বর সিং ট্যাক্স আমি একদিন তুলব, বৈজ্ঞানিক ভিত্তিতে গব্বর সিং ট্যাক্স আমি ইমপ্লিমেন্ট করব ভারতবাসীর উপরে। আর এই গব্বর সিং ট্যাক্সের ফলে এদেশের খুচরো ব্যবসায়ী গোষ্ঠী পুরো শেষ হয়ে গেছে। এবং আজকে যে আমরা অনলাইনে যে কেনাকাটা শুরু হয়েছে, অ্যামাজন, ফ্লিপকার্ট, এই সকল যে কোম্পানিগুলো একচেটিয়াভাবে ভারতবর্ষে ব্যবসা করছে, এর কারণ হচ্ছে একটাই, এই জিএসটি। এই জিএসটির ফলে খুচরো দোকানদাররা, যারা খুচরো দোকানদার ছিল, তাদের দোকান আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনি আপনার পাড়াতে দেখবেন, আপনি আপনার মফস্বল শহরে দেখবেন, আপনি আপনার রাস্তার ধারে যে দোকানগুলো ছিল সেগুলো কি অস্তিত্ব আছে, একবারে ভেবে দেখুন। আবার দেখবেন এখন তো সবই অ্যাপে পেমেন্ট হচ্ছে, ব্যাংকে পেমেন্ট হচ্ছে, মানে কোথাও ইউপিআই পেমেন্ট হচ্ছে, ফোনপে, গুগল পে, তারপরে পেটিএমে পেমেন্ট হচ্ছে। তো এই পেমেন্টের নিতে এখন কিন্তু খুচরো দোকানদাররা ভয় পাচ্ছে। তারা ২ টাকা ছেড়ে দেবে যদি আপনি ক্যাশে দেন, কারণ ক্যাশ পেমেন্ট করলে জিএসটি লাগে না। কিন্তু যখনই আপনি অনলাইনে পেমেন্ট করতে যাবেন, তখন ব্যাংকে অ্যাকাউন্ট যেহেতু ট্রানজ্যাকশান হবে, তো জিএসটি তার পড়ে যাবে। এমনকি আপনি বড় বড় দোকানে যাবেন, সেখানে একটা বই কিনতে গেলে, একটা খাতা কিনতে গেলে 18% জিএসটি, এই 18% আমাকে জিএসটি দিতে হচ্ছে। ভাবুন, আপনি একটা রেস্টুরেন্টে খেতে যাবেন, সেখানে আপনার 18% জিএসটি দিতে হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে শুধু তাই নয়, আপনি মেডিক্লেম করবেন, অর্থাৎ আপনার জীবনের শরীর, আপনি বয়স হয়ে যাচ্ছে, আপনার শরীর খারাপ হলে আপনি হাসপাতালে ভর্তি হবেন
এবং তার যে চিকিৎসার জন্য যে টাকা আপনি জমাচ্ছেন আপনার চিকিৎসার খরচের জন্য, সেই টাকার উপরে 18%, অর্থাৎ 18% জিএসটি মানুষের উপরে কতটা চাপ দিলে নরেন্দ্র মোদী সরকার একটা বেনিয়া সরকার, ব্যবসায়ী সরকার হিসাবে সাধারণ নাগরিকের উপরে চাপ সৃষ্টি করে চলেছে। আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকের হিসাব আপনি পরীক্ষা করবেন, আপনার পরীক্ষা করতে গেলে আপনার টাকা কাটা হচ্ছে। এটিএমে 3 বারের বেশি 4 বার তুলতে গেলে আপনার টাকা কাটা হচ্ছে। আপনি এটিএম ব্যবহার করছেন, তার জন্য টাকা কাটা হচ্ছে। যত রকমভাবে মানুষকে শোষণ করা যায়, আমরা কথায় কথায় জিজিয়া করের কথা বলে থাকেন যে জিজিয়া কর নাকি এখানে হিন্দুদের উপরে ইমপ্লিমেন্ট করেছিলেন ঔরঙ্গজেব একটা জিজিয়া কর বলে একটা কী কর তৈরি করেছিলেন, ইমপ্লিমেন্ট করেছিলেন, সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে ইমপ্লিমেন্ট করেছিলেন। কিন্তু নরেন্দ্র মোদীর আমলে আমাদের দেশে 80 কোটি তো হিন্দু জনগোষ্ঠী বাস করে, তাদের উপরে কোন সিদ্ধান্ত থেকে জিএসটি ট্যাক্স বসানো হয়েছে? কোন সিদ্ধান্ত থেকে আপনার ব্যাংকের উপরে, ব্যাংকের এটিএম ব্যবহার করলে টাকা কাটা হচ্ছে? আপনার ব্যাংকে যে আমার ব্যাংকে কত টাকা আছে সেটা দেখার জন্য গেলে সেটার জন্য টাকা কাটা হচ্ছে। আমার ব্যাংকে যদি টাকা কম পড়ে যায় তার জন্য টাকা কাটা হচ্ছে। আমার ব্যাংকে যদি কেওয়াইসি দিতে ভুলে যাই তার জন্য টাকা কাটা হচ্ছে। এ কোন জিজিয়া কর চালু করেছে সমগ্র ভারতবর্ষের মানুষের উপরে? এক অভূতপূর্ব শোষণ চলছে সমগ্র দেশের উপরে। এখানেই রাহুল গান্ধী বলেছিলেন যে আমি যদি ক্ষমতায় আসি এই জিএসটি আমি তুলে দেব, জিএসটি ট্যাক্সকে নতুন করে আমি লাগু করব, যদি করতেই হয় নতুন করে লাগু করব, এমনভাবে লাগু করব যাতে সাধারণ নাগরিকের থেকে শুরু করে খুচরো ব্যবসায়ী প্রত্যেকের সুবিধা হয়। আদানি আম্বানিদের সুবিধার জন্য আমি এটা করব না। আজকে দেখবেন একটা ঘোষণা দিয়েছেন, আমাদের গদি মিডিয়া খুব বড় করে প্রচার করছে, পণ্য পরিষেবা কর প্রত্যাহারের পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি বিরাট ঘোষণা, এবং দিওয়ালি গিফট দিচ্ছেন তিনি। কিসের দিওয়ালি গিফট? রাহুল গান্ধীকে ভয় পেয়েছেন। রাহুল গান্ধী যে তককে, যে লক্ষ্যে, যে কাজটা দীর্ঘদিন ধরে বলে আসছিল, সেই কাজটাকে আপনি এখন ভয় পেয়ে সেই কাজটা করতে বাধ্য হচ্ছেন। এটা মনে রাখবেন, করতে বাধ্য হচ্ছেন। সংবিধানের কথা আজকে বলেছেন রাহুল, আমাদের দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুরও প্রশংসা করেছেন, মহাত্মা গান্ধীরও প্রশংসা করেছেন, একই সঙ্গে প্রশংসা করেছেন তিনি অনেকেরই। কিন্তু তিনি সংবিধানের কথা কেন বললেন? কারণ রাহুল গান্ধী বলেছেন সংবিধান বিপন্নের মধ্যে পড়েছে, সংবিধান বাঁচানোর জন্য আমাকে লড়াই করতে হবে, সংবিধান বাঁচানোর জন্য আমাকে কাজটা করতে হবে। তিনি বলেছেন যে তার বোন তাকে বলেছে যে তুমি যা করছো রাহুল, তুমি যা করছো আগুন দিয়ে খেলছো। প্রিয়াঙ্কা তাকে বলেছে রাহুলকে, তার উত্তরে প্রিয়াঙ্কাকে রাহুল বলেছেন যে সমগ্র ভারতবর্ষের মানুষই তো আগুনের উপরে বসে আছে, আর আমি আগুন দিয়ে খেললে অসুবিধে কোথায়? আমি দেশের মানুষের স্বার্থে আগুন দিয়ে খেলছি, কংগ্রেসের স্বার্থে নয়, দলের স্বার্থে নয়। একজন কত বড় নেতা হলে এই ধরনের কথা তিনি বলতে পারেন? সেই কথারই, রাহুলের কথাটির প্রতিধ্বনি শোনা গেল আজকে লালকেল্লার ভাষণে নরেন্দ্র মোদীর মুখে। তিনি যে কাজটা করলেন, আবার রাহুলের বিরুদ্ধে যে কাজটা করলেন, সেটা হচ্ছে আরএসএস এর প্রশংসা। আরএসএস নাকি স্বাধীনতা সংগ্রামে বিশাল ভূমিকা রেখেছিল, তারা নাকি একবার রক্ত স্রোত বইয়ে দিয়ে তাদের জীবন বিপন্ন করে এদেশকে স্বাধীন করার জন্য কাজ করে গেছে। সেই ইতিহাস তো ভারতবর্ষের কোনো জায়গাতে লেখা নেই। নরেন্দ্র মোদী নতুন ইতিহাস লিখছেন হয়তো। গতকালই দেখলাম একজন ব্যক্তি লিখেছে ভারতের স্বাধীনতা সংগ্রামে আরএসএস এর ভূমিকা বলে একটা বই পুস্তিকা বের করেছে। সেই পুস্তিকাটা খুলে দেখা গেল, দেখাচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখলাম, যে পুস্তিকাটা খুলে উনি দেখাচ্ছেন, ভেতরে পুরো সাদা পাতা, শুধু বাইরে শুধু কভারটায় লেখা আছে কথা। তার মানে আরএসএস এর স্বাধীনতা সংগ্রামে এদেশে আরএসএস এর কোনো ভূমিকা নেই। নরেন্দ্র মোদী বেমালুমভাবে লালকেল্লা থেকে দাঁড়িয়ে বলে গেলেন যে আরএসএস এর বিশাল ভূমিকা আছে, তাদেরকে আমরা স্মরণ করছি। 100 বছর পূর্ণ হয়ে গেছে একটা এনজিও, হ্যাঁ, তারা এই করেছে, তারা ওই করেছে, যা বলেন। উনি আরএসএস এর সংঘ পরিবারের একজন সদস্য ছিলেন। এইটা কেন উনি বলছেন? উনি বলছেন এইটার জন্যেই আরএসএসকে উনি বার্তা পাঠালেন যে দেখো বাবু, তোমরা তো আমাকে সরাবে বলছো, আমি যদি সরে যাই তাহলে তোমাদের রাহুল গান্ধী এসে তোমাদের গলা টিপে ধরবে। রাহুল গান্ধী বলেছে
আরএসএস মুক্ত ভারতবর্ষ তৈরি করব আমি। অতএব রাহুলের সব কথাই, রাহুলের কথা আমি মেনে নিতে বাধ্য হচ্ছি। জিএসটি ট্যাক্স তুলে দিতে চাইছি 12%। তারপরে সংবিধানের কথা বলতে হচ্ছে আমাকে আজকে। আমি যে সংবিধান বদলের কথা আমরা বলছিলাম, সেই সংবিধানের কথা আজকে আমাকে গুরুত্ব সহকারে বলতে হচ্ছে। তা আমাকে তোমরা সরাবে না, কারণ আমি আরো 10 বছর থাকতে চাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদে। 2035 সালের স্বপ্ন দেখাচ্ছেন এদেশের নাগরিককে। জানি না নরেন্দ্র মোদী কি ভাবছেন। নরেন্দ্র মোদী আর 3 মাসও কি ক্ষমতায় থাকতে পারবেন, সেটাই বড় প্রশ্ন। রাহুল গান্ধীর কাছে নথি স্বীকার তো করতে হচ্ছে বারবার। জাত গণনা করবেন না বলে বলেছিলেন যে লোকটি বলেছিলেন যে বাটেঙ্গে তো কাটেঙ্গে, যে লোকটি বলেছিলেন যে আমি দুটো জাতি চিনি, গরিব আর ধনী, সেই লোকটিকে বলতে হচ্ছে যে আগামী যে জনগণনা হবে আগামী দিনে, সেই জনগণনাতে জাত গণনা কলাম থাকবে। রাহুল গান্ধীর কাছে মাথা নত করছেন নরেন্দ্র মোদী। বারবার লালকেল্লার থেকে ভাষণে তো মাথা নত করলেন। শুনে রাখুন, রাহুল গান্ধী বলেছেন আবি পিকচার বাকি হ্যায়। এই ফুল পিকচার যে ট্রেলার তো দেখেছেন, বাকি আছে অনেকটা বড় পিকচার। বড় ছবি যখন আসবে, তখন ভারতবর্ষের রাজনীতিতে একটা বড় পরিবর্তন যে আসছে, সেটা স্পষ্ট হয়ে ধরা দিতে চলেছে। আজকে আমরা শুধু স্বাধীনতা দিবস উপলক্ষে নরেন্দ্র মোদীর ভাষণ আর রাহুল গান্ধীর কাছে তার কিভাবে হেরে যাওয়া, সেটা তুলে ধরলাম। আগামীকাল সকালে যে বিষয়টি আমরা তুলে ধরব, তার মধ্যে থাকবে যে 29 জন সাংসদ এনডিএ ছেড়ে বেরিয়ে যেতে চলেছে। এই খবরটি বাংলা মাধ্যমে কোথাও দেখতে পাবেন না, আমরাই প্রথম। আগামীকাল এ বিষয়টি নিয়ে আলোচনা করব। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন।